খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। আলোকসজ্জা থাকলেও করোনায় মলিন উৎসবের রং, মহামারী পরিত্রাণের প্রার্থনা। এবার জার্মানিতে নতুন করোনা শনাক্ত, আক্রান্ত নারী আইসোলেশনে। যুক্তরাজ্যের পর এবার ফাইজারের টিকা পাচ্ছেন ইতালির নাগরিকরা। প্রয়োগ শুরু 27 ডিসেম্বর। আমার ভালো লাগছে, খারাপ দেখেন নাই। আপনি আমার অফিসে আসেন, অফিসে আসেন, 10 মিনিটের মধ্যে আমার অফিসে আসেন। এবার পাহাড় কাটার বিরুদ্ধে অভিযোগ করায় পরিবেশ অধিদপ্তরের নারী কর্মকর্তাকে শাসালেন কুমিল্লার এমপি বাহার। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ। এবং নদীর বুকে দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প। ছুটির দিনগুলোতে পদ্মার পাড়ে মানুষের কোলাহল, প্রতিদিনই বাড়ছে ভিড়, গতিশীল হচ্ছে স্থানীয় অর্থনীতি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনার মধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন। ভ্যাটিকান সিটিতে বড় ধরনের সমাবেশের আয়োজন করা না হলেও ভার্চুয়ালি প্রার্থনার আয়োজন করা হয়। আর এতে অংশ নেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। অনুযায়ী বড়দিন শুরুর সময় বৃহস্পতিবার মধ্যরাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটারের বাসিলিকায় প্রার্থনার আয়োজন করা হয়। অন্যান্য বছর ব্যাপক আয়োজন আর জনসমাগমের মধ্য দিয়ে বড়দিন উদযাপন শুরু হলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত আকারে প্রার্থনার আয়োজন করা হয়। এতে অনেকেই ভার্চুয়ালি অংশ নেন। আগামী বছর যেন এমনভাবে বড়দিন ফিরে না আসুক, এ প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। সত্যি এটা খুব কষ্টের, মনে হচ্ছে যুদ্ধ চলছে। আশা করি শীঘ্রই এই পরিস্থিতি কেটে যাবে, নতুন বছর শুরু হোক নতুনভাবে। অনেক কষ্টে এখানে ঘুরতে এসেছি। আমি যখন মেট্রোতে ছিলাম দেখলাম সবগুলো সিট খালি, অথচ অন্যান্য বছর এখানে মানুষকে জায়গা দেয়া যেত না। আশা করছি আগামী বছর সবাই মিলে স্বাভাবিকভাবে বড়দিন উদযাপন করতে পারবো, সবকিছু ঠিক হয়ে যাবে। বড়দিন উদযাপনে ইউরোপের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও নতুন ধরনের করোনা সংক্রমণে ফিকে হয়ে গেছে সেই রং। গির্জায় সরাসরি প্রার্থনায় অংশ নিতে বিধিনিষেধ জারি করেছে অনেক দেশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে বড়দিন উপলক্ষে ইউরোপ জুড়ে আলোকসজ্জা থাকলেও ভাটা পড়েছে উদযাপনে। পর্তুগালের লিসবন থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে যে বড়দিনের আনুষ্ঠানিকতার যেটি শুরু হওয়ার সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তো পর্তুগালে আমরা জানি যে এবছর কোভিডের কারণে চার্চে গিয়ে অর্থাৎ গির্জায় গিয়ে প্রার্থনার সুযোগ কিন্তু এখানকার নাগরিকদের নেই এবার। তারপরেও আমরা জানি যে গোটা ইউরোপের প্রত্যেকটি দেশের সরকারই কিন্তু অন্তত নাগরিকদের আশ্বস্ত করতে যে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা এই মুহূর্তে আমি রয়েছি পর্তুগালের লিসবনের একেবারে কেন্দ্রবিন্দুতে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে একটি বড় ক্রিসমাস ট্রির আদলে একটি তৈরি করা হয়েছে। এখানে গত ক্রিসমাসও আমরা ছিলাম, সময় সংবাদ দর্শকদের আমরা দেখিয়েছিলাম। এখানে প্রচুর সংখ্যক লোকের আগমন কিন্তু প্রতি বছর এই ক্রিসমাসের আগের রাতে আমরা যদি বলি সেখানে ঘটে থাকে। কিন্তু আপনি এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব বেশি মানুষের যে পদচারণা সেটি কিন্তু এই মুহূর্তে এখানে নেই। ঠিক একই রকমভাবে আমরা যদি বলি যে ইউরোপের প্রায় সব দেশেই কিন্তু আমরা যদি আলোকসজ্জার কথা বলি বা সরকারের প্রস্তুতির কথা বলি কোনো কিছুরই কোনো ঘাটতি নেই। তারপরেও কিন্তু প্রাণ নেই এবারে বড়দিন উদযাপনে। কারণ আমরা জানি যে বিশ্বের বিভিন্ন জায়গায় কারণ কোভিডের বর্তমানে নতুন ধরনের যা আশঙ্কা বা উদ্বেগ সেটি কিন্তু রয়েছে। তো সেটিকে ঘিরে প্রত্যেকটি দেশের সরকার নাগরিকদের একটু বেশি সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বিভিন্ন জায়গায়। সেই নির্দেশনার জের ধরেই ইউরোপের প্রায় অধিকাংশ দেশেই গির্জায় গিয়ে প্রার্থনার সুযোগ এবার নাগরিকরা পাচ্ছেন না। তাদেরকে ঘরেই কিন্তু তাদের যে বড়দিনের আনুষ্ঠানিকতা বা প্রার্থনা আমরা যেটাই বলি না কেন তাদেরকে কিন্তু সেটি বাসায় থেকেই করতে হচ্ছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে পর্তুগাল সরকার অন্তত বড়দিনের এই সময়টিকে কেন্দ্র করে কিছুটা শিথিলতা এনেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ব্রিটেনে এই বছরের ক্রিসমাসের সব আয়োজন লন্ডভন্ড হয়ে গেছে। ব্রিটেন জুড়ে কড়া লকডাউনের বিধি ও নিষেধাজ্ঞাগুলো বেড়া জালে থমকে গেছে সব আয়োজন। শুধু বাইরে নয়, মানুষজন যাতে করে বড়দিন উৎসবে ঘরে ঘরে মিলিত না হতে পারে
সে বিষয়েও সরকারি কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। বড়দিন উৎসবকে ঘিরে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আর আপন স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার রেওয়াজ ব্রিটেনের প্রাচীন ঐতিহ্য। প্রাচীন এই উৎসব এবার থমকে গেছে করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে। ব্রিটেনবাসী কখনো ভাবেনি যে এই ধরনের শুনশান নীরবতার মাঝেই পালন করতে হবে এবারের বড়দিন। আমার জীবনের এই প্রথমে এই ধরনের বড়দিন আমি আসলে ফেস করছি, সত্যি কথা। কারণ আশেপাশে এত মানুষ পরিচিতর মধ্যে কেউ না কেউ মারা গিয়েছে এই কোভিড-19, সারা পৃথিবী আক্রান্ত। এই বছর আমাদের এই প্যান্ডামিকের জন্য আমাদের গভর্নমেন্ট এমনই রুল আছে যে আমরা কোথাও যেতে পারবো না বা কেউ আমাদের বাসায় আসতে পারবে না। করোনা মহামারীতে বড়দিনের প্রার্থনায় উঠে এসেছে করোনার আগ্রাসন দূর হয়ে পুরো বিশ্ব যেন ফিরে আসুক তার আপন মহিমায়। প্রভু যীশু খ্রিস্টের এই জন্মোৎসবে আমাদের প্রার্থনা থাকবে পৃথিবী যেন খুব দ্রুত আগের নিয়মে ফিরে আসে এবং আমরা আগের মতো আবার এই বড়দিন উৎসবে মেতে উঠতে পারবো। পৃথিবী যেন আবারও হেসে ওঠে, আমরা যেন সবাই একসাথে বড়দিন উদযাপন করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার ব্রিটেনের জন্য সবচেয়ে খারাপ ক্রিসমাস বলে মন্তব্য করেন লন্ডন মেয়র সাদিক খান। গত বছরের এই সময়ে পুরো বিশ্বের নজর ছিল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান প্রদেশে, আর এবার সেই নজর ব্রিটেনের দিকে। করোনার তাণ্ডবে লন্ডভন্ড ব্রিটেনের বড়দিনের উৎসব যেন এখন পুরোটাই ঘরবন্দি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বড়দিন উদযাপনে দেশের চার্চগুলো সেজেছে বর্ণিল সাজে। আলোকসজ্জ থাকলেও করোনা এবার ফিকে হয়ে গেছে উৎসবের রং। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনায় অংশ নিয়েছেন যীশু খ্রিস্টের অনুসারীরা। মহামারী থেকে বিশ্ব যেন পরিত্রাণ পায়, সেই প্রার্থনাই এবারের বড়দিনে ভক্তদের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তেজগাঁও চার্চে শুরু হয় যিশু প্রার্থনা। বিশেষ জপমালার মাধ্যমে যিশু খ্রিস্টকে স্মরণ করেন ভক্তরা। মহামারীর প্রভাব থেকে বিশ্ব মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রার্থনা করেন সবাই। সবাই যেন সুস্থ হয়ে স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসি, এটাই সবচেয়ে বড় চাওয়া। সে আগের মতো স্বাভাবিক হবে, আমরা আবার সে আগের মতো সবাই মিলেমিশে থাকবো। সারা বিশ্বের যাতে এই করোনা থেকে আমরা মুক্তি পাই, সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বড়দিন উপলক্ষে চার্চগুলো সেজেছে উৎসবের বর্ণিল রঙে। চারিদিকে রং আর আলোর খেলা। বাহারি রঙে সেজেছে ক্রিসমাস ট্রি। উৎসব আয়োজনে একটুও কমতি নেই, তবে করোনার কারণে ভাটা পড়েছে উৎসবে। প্রতিবার এই উৎসবের জন্য অনেক প্রস্তুতি নেই আগে থেকেই, এবারও নিচ্ছি, কিন্তু এবার বাসায় থেকে প্রার্থনা করছি। যেরকম হওয়া দরকার সেরকম হচ্ছে না, মানে আগের থেকে অন্যরকম। বাসার মধ্যে সবাই মিলে আয়োজন করছি। উৎসবে একটু তো ঘাটতি আছে। উৎসবের লোক সমাগমে যেন করোনা ছড়িয়ে না পড়ে, সেজন্য চার্চগুলোতে স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চার্চগুলোতে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সিসিটিভি লাগানো আছে এবং এই প্রতিটা গির্জার আশেপাশে সাদা পোশাকে আমাদের যে ডিএমপির পুলিশ আছে, এটা পাশাপাশি সিটিএসবি থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকে লোক নিয়োগ করা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা আছে। স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা থাকবে, স্যানিটাইজার থাকবে, আমাদের মাস্ক তো বাধ্যতাই থাকবে আমাদের জন্য, এবং দূরত্ব থাকবে। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন হোটেলে নানা আয়োজন করা হয়েছে। হোটেল রেনেসাসে আলোকসজ্জার পাশাপাশি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। এছাড়াও 25 ডিসেম্বর সারাদিন থাকছে বিশেষ সব আয়োজন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরেছেন 2 শতাধিক প্রবাসী। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট গতকাল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা নেগেটিভ সনদ থাকায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট। বারবার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ এড়াতে যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে, তখন বাংলাদেশে নামল লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই বৃহস্পতিবার সকাল 9টা 7 মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের BG202 ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-19-এর নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা। 165 জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ। যাত্রীরা জানালেন নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। আমি তাড়াতাড়ি চলে এসেছি, অবস্থা খুবই খারাপ। লন্ডনের অবস্থা খুব খারাপ। নতুন একটা ভাইরাস বের হয়েছে, এটা লন্ডন, কেন্ট আর সাসেক্সে। এই ভাইরাসটা খুব দ্রুত স্প্রেডিং হচ্ছে। বাচ্চাদের স্কুলও বন্ধ, সেজন্য আমরা চলে আসছি। মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। কোভিড-19-এর এই সার্টিফিকেট ছাড়া কাউকে ফ্লাইটে উঠতে দেয় না,
বিগত দিনে দু একজন রিটার্নও দিচ্ছে। আর এখানের যে অবস্থা খুবই ভালো আছে। বিমানবন্দর ব্যবস্থাপক জানান, যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা। সার্টিফিকেট দেখছেন, সরাসরিও দেখছেন, টেম্পারেচার চেক করছেন। এখানে যা করা সম্ভব সেটুকু করে নিশ্চিত হচ্ছেন যে ওনাকে রিলিজ করা যায়। যদি কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা কোয়ারেন্টাইন সাজেশনে দেবেন। পরে একই ফ্লাইটের আরও 37 জন যাত্রী ঢাকায় অবতরণ করেন। ওয়েট করা লাগছে 2 ঘন্টা। অর্গানাইজ হলে একটু সুন্দর হয়। পিসিআর টেস্ট হতে হবে এবং এটা নেগেটিভ হতে হবে। আমাদেরকে বলা হলো 14 ডেজ হোম কোয়ারেন্টাইন। নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তান সহ 40টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রয়োজন হলেই ফ্লাইট বন্ধ করবে সরকার। যদিও নেগেটিভ সনদ থাকলেও কঠোর আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিদেশ ফেরত যাত্রীদের নতুন করে পরীক্ষারও তাগিদ তাদের। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ব্রিটেন। এই ধাক্কা সামলাতে এখনও দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধের মতো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। বিপরীতে বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা জোরদারের মধ্যেই সীমাবদ্ধ সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আলাদা লাইনে স্ক্রিনিংয়ের পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে কোভিড নেগেটিভ সনদ। এমন প্রেক্ষাপটেই বিশেষজ্ঞ মহল থেকে জোর দাবি উঠেছে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের। তবে এখনও সেরকম সময় আসেনি বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করেছে, প্রয়োজন বোধে আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। এটা এমন না যে আমরা এই ব্যাপারে উদাসীন। আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক আমরা মিটিং করছি, যোগাযোগ করছি। এদিকে শুধু কোয়ারেন্টিন কিংবা নেগেটিভ সনদের উপর আস্থা রেখেই সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে যেন স্ট্রেনটা না যেতে পারে তার জন্য বেশ কিছু কাজ করা দরকার। ভালোভাবে আপনারা আইসোলেট করুন। দ্বিতীয়ত, আইসোলেট করার পর তাদের সোয়াবটা যদি টেস্ট করেন, অ্যাটলিস্ট 3 ধরনের প্রোটিন যদি টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেইন আছে কিনা। তৃতীয়ত, যারা যাচ্ছেন তারা নিজেদেরকে আইসোলেট করে রাখবেন এবং তার পরিবারের অন্যান্য লোকদের সাথে ন্যূনতম পক্ষে 10 দিন পর্যন্ত যেন কারোর সাথে দেখা সাক্ষাৎ না করেন। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, করোনার ভয়াবহতা রুখতে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা থেকে আসা যাত্রীদের বেলাতেও সতর্কতামূলক সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সাধারণত বছরের শীত মৌসুমে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে ছুটি কাটাতে দেশে আসেন। নতুন কোভিডের কারণে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করা সত্ত্বেও বিমান বাংলাদেশ ও ইত্তেহাদ এয়ারলাইন্স সহ কয়েকটি এয়ারলাইন্সে বাংলাদেশের যাত্রীদের ভিড় বেশি। শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। চীনের উহান প্রদেশে করোনা শুরু হলেও নতুন ধরনের করোনা পুরো বিশ্বের নজর এখন ব্রিটেনের দিকে। ইতিমধ্যে অর্ধশত দেশ ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে কঠিন লকডাউনের পাশাপাশি দীর্ঘদিনের ছুটি থাকায় প্রবাসী বাংলাদেশিরা ছুটছেন দেশের দিকে। সংক্রমণের ঝুঁকি থাকার সত্ত্বেও তাদের দাবি, করোনার নেগেটিভ সনদ নিয়ে যাত্রা এখন বাধ্যতামূলক। তাই তাদের মাধ্যমে দেশের মানুষ সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনায় অপেক্ষাকৃত তরুণ ও শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি। এতে প্রবাসীদের মাঝে বাড়ছে আতঙ্ক। যারা আপনারা বাংলাদেশে যাবেন, আপনার পিআরসি টেস্ট সার্টিফিকেটটা আপনার সাথে নেবেন। ওইটা যদি আপনার সাথে থাকে তখন আর বাংলাদেশে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে না। আমার মনে হয় এটা যদি করে যায়, এখান থেকে যদি কেউ কোভিডের টেস্টটা নিয়ে যায়, দ্যাট মিনস দে আর ক্লিয়ার। That shouldn't be a problem. আগামী রোববার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আরও 2 শতাধিক যাত্রী বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট নিশ্চিত করেছেন বলে জানা গেছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 3 কোটি ডোজ করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর তোপখানা রোডে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যাকসিন আনার জন্য আপনারা জানেন 3 কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আসতেছি ইনশাল্লাহ আগামী এই জানুয়ারি শেষের দিকে।
বা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি সব লকডাউনে চলে গেছে, পুরো ইউরোপ লকডাউনে চলে গেছে, কিন্তু বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। করোনা নিয়ন্ত্রণে না থাকলে এটা হতো না। আমাদের এখানে এখন টেস্ট শুধু আরটিপিসিআর টেস্ট হচ্ছে না, আমাদের সে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে, আমাদের জিন এক্সপার্ট দিয়ে টেস্ট শুরু হয়েছে। নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম গত অক্টোবরেই দেশে মিললেও নেই ক্ষতির সংখ্যা জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। তিনি এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানান। করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে করা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর সবশেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল এদেশে বেশ কয়েকবার রূপ পাল্টাচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে ব্রিটেনে করোনার 5টি নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয় এবং ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। সংক্রমণের ভয়ে যখন গোটা বিশ্ব টালমাটাল, তখনই BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খানের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ আসে ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের সাথে মিল রয়েছে বাংলাদেশে গবেষণায় শনাক্ত করোনার একটি ধরনের। তিনি বলেন, প্রায় 2-2.5 মাস আগে শনাক্ত হওয়া নতুন ধরনের এই করোনা ততটা ভয়ানক নয়। আমরা আসলে এই মিউটেশনটা পাইছি অনেক আগে, 2.5 মাস আগে। এই মিউটেশনটা আমাদের বাংলাদেশে কোনো প্রভাব ফেলে নাই, আশা করি আর ফেলবেও না। আমাদের 1 সপ্তাহ পরে পেয়েছি ইউকেতে, এইগুলো তো 1.5 মাস আগে পেয়েছি। ওরা দেখা যাচ্ছে ওদের আরো কিছু মিউটেশন মিলে ওদের সংক্রমণটা বাড়া দিচ্ছে, তারা দাবি করছে। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে চায় না BCSIR। তারা জানান এ নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। আমরা যেহেতু এখনো ডিক্লেয়ার দেইনি, অতএব আপনারা যদি কোনো জায়গা থেকে কারো কাছ থেকে কোনো তথ্য পেয়ে থাকেন, সেটি সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য নয়। সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য আমরা আপনাদেরকে দিব। আমাদের এটি অলমোস্ট, যেহেতু আপনারা জানেন সায়েন্টিফিক, যেখানে গবেষণার একটা ব্যাপার আছে, অথেন্টিকেশনের একটা ব্যাপার আছে, আমরা কনফার্ম হয়ে জাতিকে জানাতে চাই। আমাদের কাছে জাতির যে প্রত্যাশা, আমরা সেটা পূরণ করতে চাই। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেয় BCSIR। সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নিজেদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কাঁধে নিতে হবে। গতকাল সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম BMA লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান। দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তারাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারি একাডেমিতে 3 বছর ধরে সামরিক প্রশিক্ষণ শেষ করা নবীন সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মাধ্যমেই প্রতিরক্ষা মন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান নতুন কর্মকর্তারা। সফল হও, দক্ষ হও। BMA লং কোর্সের এই সমাপনী আয়োজনে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সামরিক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে নবীন সদস্যদের। সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে নবীন ক্যাডেটদের বলবো, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, সেই কথাটা মাথায় রেখে সব সময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সততা ও দেশপ্রেম বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন শেখ হাসিনা। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে, সেই কথাটা সব সময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। সামরিক রীতি অনুযায়ী মনোজ্ঞ প্যারেড আর কুচকাওয়াজের মধ্যে দিয়ে শেষ হয় প্রশিক্ষণের সমাপনী। এবছর ৭৯তম লং কোর্সে ১১৬ জন বাংলাদেশি, ৩ জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান ক্যাডেট কমিশন লাভ করেছেন। প্রশিক্ষণের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত হতে যাওয়া নবীন কর্মকর্তারাও তাদের সবটুকু দিয়ে মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন বলে জানালেন গর্বিত তাদের অভিভাবকরাও। দেশের সভারেনিটি এবং ন্যাশনালিটি সেফগার্ড করার জন্য যা প্রয়োজন, যা দরকার সব করব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন দেশের জন্য সেবা করতে পারে। তার প্রতি আমার আশা, অবশ্যই সে দেশের জন্য সে তার সর্বোচ্চ ত্যাগ করার জন্য সে প্রস্তুত দিয়েই সে আর্মিতে জয়েন করেছে এবং অবশ্যই সে সেটা রাখবে ইনশাল্লাহ। এর আগে নবীন কর্মকর্তারা রঙিন বেলুন উড়িয়ে উল্লাস ধ্বনিতে মেতে ওঠেন সাফল্যের উদ্দীপনায়। সবশেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
পছন্দের ঠিকাদারের বিরুদ্ধে পাহাড় কাটার প্রতিবেদন দেয়ায় পরিবেশ অধিদপ্তরের এক উপপরিচালককে টেলিফোনে শাসিয়েছেন কুমিল্লা সদরের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রিপোর্ট কমল দের। আমাকে আপনি একদম মেজারমেন্ট করলেন কিভাবে? স্যার আপনার আমার সিগনেচার নেবেন না? আমার ভালোটা রাখছেন না, খারাপ করে দেখেন নাই। একটি মাধ্যমে পাওয়া অডিও টেপে শোনা যায় কুমিল্লা সদরের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলিকে ফোন দিয়ে শাসাচ্ছেন। কেন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলার সুপারিশ করা হয়েছে তার ব্যাখ্যা জানতে চান সংসদ সদস্য। রোড সেনারদের বিরুদ্ধে ইলেকশন না কেন, কিছু আমাদের বিরুদ্ধে ইলেকশন কেন? না স্যার, আমাদের প্রতিবেদনে রোডস এন্ড হাইওয়েজ এর বিরুদ্ধেও লেখা হয়েছে স্যার। এই রিপোর্টের ভিত্তিতে চিটাং থেকে আমাকে চিঠি লিখছে। আপনার বক্তব্যের অনুযায়ী আপনি বলেছেন আমরা 1,14,333 জনফুট মাটি কেটে ফেলছি। এটা তো এই মেজারমেন্টটা আপনি কিভাবে করলেন আমাকে ছাড়া? আপনি কিভাবে করলেন? আমি তো একটা পক্ষ, আপনি একটা পক্ষ। 2 মিনিট 13 সেকেন্ডের অডিও টেপে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তাকে নানাভাবে হুমকি দেন। আমার ভালোটা রাখছেন না, খারাপ করে দেখেন নাই। এই এলাকায় রাস্তা তো বাহার কেটেছে, সমতল ভূমিতে যে বাহার রাস্তা সব ক্ষমতা না, তারা আমি আপনি আমার অফিস আসেন, অফিস আসেন 10 মিনিটের মধ্যে আমার অফিস আসেন। তবে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও রিপোর্টের ভিত্তিতেই ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানান। যেগুলো পাহাড় কাটা, খাল ভরাট, নদী ভরাট এগুলো আমার কাছে রিপোর্ট পাঠায়, আমি এনফোর্সমেন্ট মামলা করি। এনফোর্সমেন্ট মামলার পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি এবং রোডস এন্ড হাইওয়েজকে নোটিশ দিয়েছি। মূলত কুমিল্লা সড়ক তৈরির কাজে কোনো রকম অনুমতি ছাড়াই 1,14,330 ঘনফুট পাহাড় কাটার অভিযোগ উঠে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড এবং মেসার্স হক এন্টারপ্রাইজের বিরুদ্ধে। পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় পরিবেশ অধিদপ্তর ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে প্রতিবেদন দেয়। আর এতে ক্ষিপ্ত হন সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর পুরো দমে শুরু হয়েছে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেললাইন নির্মাণ কাজ। আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে দুই দেশের বহুল প্রত্যাশিত রেলপথ। সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শেষ হবে। এই অবস্থায় এই রেলপথকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের চুক্তির পর গত 2018 সালের 10 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ কাজ। তবে করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর বর্তমানে পুরো দমে চলছে প্রকল্পের নির্মাণ কাজ। ইতিমধ্যে মাটি ভরাটের কাজ একাংশ শেষ হওয়ার পর আখাউড়ার মণিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবনগর অংশে রেল লাইনের স্লিপার আনা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে বহুল প্রত্যাশিত এই রেলপথ। আর দুদেশের এই রেলপথ ঘিরে যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার আশাবাদ স্থানীয় বাসিন্দাদের। আমরা এটি নিয়ে খুবই আশাবাদী। আমরা বিশ্বাস করি সরকার সর্বোচ্চ দ্রুতগতিতে এই কাজটি সম্পন্ন করবে। ব্যবসায়িক যে আদান প্রদান আছে সেটা নতুন রেল সংযোগের মাধ্যমে বেড়ে যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে অবশ্যই আখাউড়ার জনগণ উপকৃত হবে। ডুয়েল গেজ প্রকল্পের কাজের অগ্রগতির কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রকৌশলী। ম্যাক্সিমাম কাজটা শেষ হয়ে গেছে, এখন সাবব্লাস্টের কাজ হচ্ছে। তো আমরা সাবব্লাস্টের টপে আছি। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্লিপার রাখা আছে, এরপর আমরা স্লিপার প্লেস করব এখানে। প্রকল্পের কাজ আগামী 2021 সালের জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েই পুরোদমে চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। করোনাকালীন সহ অন্যান্য কারণে, বর্ষার কারণে আমাদের কাজের কিছুটা স্লথ গতি ছিল। কাজটি বর্তমানে বেগবান অবস্থায় রয়েছে। আমরা আশা রাখছি আগামী বছরে এর মাঝামাঝি সময়ের মধ্যে এই প্রকল্পের কাজটি সম্পূর্ণ হবে। ভারতের অর্থায়নে ত্রিপুরার নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর পর্যন্ত মোট 15 কিলোমিটার রেলপথে ব্যয় ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় 980 কোটি রুপি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নিজের টাকায় তৈরি পদ্মা সেতু এরই মধ্যে বিশ্বের বুকে জানান দিয়েছে নিজেদের সক্ষমতার কথা। নিজের চোখে এমন অর্জন দেখতে প্রতিদিনই পদ্মা পাড়ে ভিড় করছেন হাজারো মানুষ। দর্শনার্থীদের এ ভিড় এর মধ্যেই গতিশীল করেছে স্থানীয় অর্থনীতিকেও। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের।
পদ্মা সেতুর সাথে লুকোচুরি খেলা, সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্য মুগ্ধ করে যে কোনো দর্শনার্থীকে। এ যেন মুগ্ধ চোখে তাকিয়ে থাকা। আমাদের স্বপ্ন এখন আমাদের অর্জন। ছুটির দিনগুলোতে তাই পদ্মা পাড়ে মানুষের কোলাহল, সেখানে নদীর পাড়ে দাঁড়িয়ে কাছ থেকে দেখার সুযোগ হয় নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা দেশের সবচেয়ে বড় প্রকল্পের কাজ। বিশেষ করে সবগুলো স্পেন বসে যাওয়ার পর মানুষের আগ্রহ আরও বেড়েছে বিশাল এই কর্মযজ্ঞ দেখার। একটা বিসিএস এর প্রশ্ন আসছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কোনটি, আমরা কনফিউজ ছিলাম। নিঃসন্দেহে এই পদ্মা সেতু অনেক সুন্দর, মানে এত সুন্দর যে এখানে আগে জানতাম না। পুরো রাস্তায় আমি দেখে মুগ্ধ হতে হতে এসেছি, এখানে অনেক ভালো লাগছে। প্রথম তো ভাবতাম দূর থেকে, আর এখন সামনাসামনি দেখছি, যা দেখছি খুব ভালো লাগলো। তবে পাড় থেকে দেখেও যেন অনেকের তৃষ্ণা মেটে না। আরেকটু কাছ থেকে দেখার আগ্রহ নিয়ে অনেকে যন্ত্রচালিত নৌকা ভাড়া নিয়ে চলে যাচ্ছেন মাঝ নদীতে। সেখানে কাছ থেকে দেখেন সেতুর বিশাল অবকাঠামো। ফলে নৌকা চালক সহ স্থানীয়রাও খুশি বাড়তি আয় করতে পেরে। সিবোর্ডে 200 টাকা করে ঘুরাই, জনপ্রতি টলারে 100 করে, 50 টাকা করে। আগে মনে করেন সপ্তাহের ভিতরে 500-700 টাকা পাইতাম, এখন মোটামুটি ইনশাল্লাহ বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে খুব ভালো খাইতেছি। সংরক্ষিত এলাকা হওয়ায় পদ্মা সেতুর ইয়ার্ডের কাছাকাছি যাওয়ার সুযোগ নেই। তবে বড় অবকাঠামো হওয়ায় নির্ধারিত দূরত্ব থেকেই মাওয়ার মাছঘাট এলাকা থেকে পদ্মা সেতুর কাজ দেখার সুযোগ রয়েছে। নিজ চোখে দেখে মানুষ আত্মবিশ্বাসী হচ্ছে পদ্মা সেতু এখন আর দূরের কোনো বস্তু নয়। নির্মাণাধীন এই অবকাঠামো তাদের স্বপ্ন দেখাচ্ছে সেদিন হয়তো আর বেশি দূরে নয়, যখন সেতু নিচ থেকে নয়, সেতুর উপরে যানবাহনে বসেই তারা দেখবে বাংলাদেশের এই অর্জন। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতু দৃশ্যমান হচ্ছে। জাজিরা প্রান্তের সব গার্ডার বসানোর পর সংযোগ সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে, আর মাওয়া অংশেও বেশিরভাগ গার্ডার বসে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুতে সংযোগ সেতুও এখন দৃশ্যমান। সংযোগ সেতুতে নিচে রেল এবং উপরে যানবাহন চলাচল উপযোগী করার কাজ চলছে সমানে। মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর কাজও এগিয়ে যাওয়ায় খুশি পদ্মাপাড়ের মানুষ। আমরা অনেক তাড়াতাড়ি আশা করি ব্রিজ দিয়ে চলাফেরা করতে পারবো সবাই, আমরা অনেক খুশি। নিজস্ব অর্থায়নে নির্মিত পুরো পদ্মা সেতু দৃশ্যমান হয় বাঙালি জাতি বিশ্ব দরবারে বিশেষ এক উচ্চতায় পৌঁছেছে। আর এই কাজে সম্পৃক্ত থাকতে পেরে খুশি নির্মাণ শ্রমিকরাও। আমাদের নিজের সম্পদ, আমাদের নিজের ভবিষ্যতের উন্নত হবে, দেশ উন্নত হবে। আমরাও যারা এই সেতুতে কাজ করতেছি, আমরাও স্বেচ্ছা এবং মন খুশিতে আনন্দিত তো এটা কাজ করতেছি। আমরা কাজ করতেছি, এটা আমাদের মনে থাকবে বৃদ্ধ বয়সে যে আমরা পদ্মা সেতু কাজ করছি। সুউচ্চ মূল সেতুর সাথে সড়কের ঢাল মিলাতে তৈরি করা হচ্ছে সংযোগ সেতু। 4 লেনের পদ্মা সেতুর সাথে মিশে গিয়ে এই সংযোগ সেতু 2 লেন করে এক্সপ্রেসওয়ে এবং রেল লাইনের সাথে যুক্ত হচ্ছে। আনুষঙ্গিক কাজ হিসেবে কিছু ঢালাইয়ের কাজ বাকি আছে, যা সহসাই সম্পূর্ণ হবে জাজিরা প্রান্তে। আর মাও প্রান্তে সুপারটি গার্ডারগুলো স্থাপনের কাজ চলমান আছে, যা আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সম্পূর্ণ হবে। সংযোগ সেতুর অগ্রগতি 79%। 414টি টি গার্ডার তৈরি শেষ, বাকি 24টি তৈরি কাজ চলছে মাওয়ায়। 234টি টি গার্ডার স্থাপনের মধ্য দিয়ে জাজিরা প্রান্তে ভায়াডাক্টের টি গার্ডার স্থাপন সম্পন্ন হয়ে গেছে। মাওয়া প্রান্তে 110টি টি গার্ডার স্থাপন হয়েছে, বাকি রয়েছে মাত্র 94টি। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর দুই প্রান্তে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চিকিৎসক সহ জনবল সংকটে খুঁড়িয়ে চলছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। 25 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 3 জন, আর এতে চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। অন্যদিকে উপজেলা পরিষদের বেশিরভাগ সরকারি দপ্তরের প্রধানরা মাসে 2 থেকে 4 দিন অফিস করায় সেবা বঞ্চিত স্থানীয়রা। কোনো কর্মকর্তার কারণে সেবা বা প্রশাসনিক কাজ ব্যাহত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট।
গত 21 ডিসেম্বর মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল 10:30টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, অফিস সহকারী সহ কর্মকর্তাদের সকল রুম তালাবদ্ধ। জরুরি বিভাগ খোলা থাকলেও চিকিৎসা দেওয়ার মতো নেই কেউ। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ছুটে আসেন একজন ডাক্তার সহ 3-4 জন কর্মচারী। অনেকক্ষণ হয়েছি, ডাক্তার পাইতেছি না। বেশিরভাগ সময় একজন ডাক্তারে থাকে, কখনো কখনো একজনও থাকে না। 50 শয্যার এই হাসপাতালটিতে 25 জন চিকিৎসকের স্থলে রয়েছেন মাত্র 4 জন। নার্স সহ অন্য পদ শূন্য রয়েছে 54টি। অনেক সিরিয়াল জমে যাচ্ছে, তো আমি যত দ্রুত করার চেষ্টা করি না কেন আসলে সবগুলোকে দেখতে অনেক কষ্ট হয়, কারণ একটা রোগীকে দেখতে আসলে সময় দিতে হয়, সেই সময়টা আসলে আমি ঠিকমতো এখানে দিতে পারতেছি না। অন্যদিকে উপজেলা পরিষদের কৃষি অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মহিলা বিষয়ক, পরিসংখ্যান, শিক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা সহ 13 দপ্তর প্রধানকে সারাদিনেও পাওয়া যায়নি। কর্মকর্তারা থাকে না সবসময়, আমরা এদেরকে কাজের সময় এলে টোকাই পাওয়া যায় না। কালকে আইসি হওয়া পাই না, আজকে আইসি হওয়া পাই না, এইভাবে চলতে আছে। তবে প্রশাসনিক কাজ ব্যাহত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি কর্মকর্তাদের স্টেশনে থাকার জন্য নির্দেশনা যা আছে, এর বাইরে কিন্তু ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। অনৈতিকভাবেই এটা ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে লিখব। দ্বীপ উপজেলা মনপুরার জনসংখ্যা 1,11,500 জন। প্রতিদিন 2 শতাধিক মানুষ চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সময় সংবাদ, ভোলা। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনপদগুলো। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। হালকা কুয়াশার সঙ্গে কনকনে হাওয়া জীবিকার তাগিদে ঘর ছেড়ে বের হওয়া শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। রংপুরে গত কয়েকদিনে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলো। 2-1 দিনের মধ্যেই শীত আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া বিভাগ। শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে রাজশাহীর রেলগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব। রাব্বি, আপনাকে ধন্যবাদ। গেল কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি রাজশাহীর তাপমাত্রা কিন্তু বাড়ছে, তবে আজকে যেটি লক্ষ্য করা যাচ্ছে হিম শীতল বাতাসে কিন্তু শীতের যে কিনকিনে অনুভূতি সেটি কিন্তু বেড়েছে, এবং এতে করে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন যারা একেবারেই খোলা আকাশের নিচে থাকেন, ছিন্নমূল যে মানুষেরা তারা। আমরা যেটি লক্ষ্য করছি যে এই কুয়াশার আধিক্য আজকে নেই, তবে এই যে ঝিরঝিরে যে বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু এই সমস্ত মানুষরা অনেক বেশি বিপাকে পড়েছেন। এর পাশাপাশি যে ছিন্নমূল এলাকায় যে মানুষগুলো থাকে, বিশেষ করে রেল লাইনের পাশে অথবা প্ল্যাটফর্মে বা খোলা জায়গায় বাস স্ট্যান্ডে যে সমস্ত মানুষেরা থাকে, একেবারেই তাদের কিন্তু ন্যূনতম শীত বস্ত্রটুকুর চরম অভাব কিন্তু রয়েছে। এই কারণে একেবারেই মাটির ওপরেই কিন্তু তারা কোনোভাবে একটু ঠাঁই নেয় এবং রাতভর কিন্তু এখানে তারা থাকে, এবং এই সমস্ত মানুষেরাই সবথেকে বেশি বিপাকে পড়েছেন। এবং এর পাশাপাশি নদী এবং এর পার্শ্ববর্তী যে চর অঞ্চলগুলো আছে সেখানকার মানুষগুলোও কিন্তু শীতের যে দুর্ভোগ সেটিতে পড়ছেন। আমরা অনেক সময় লক্ষ্য করছি এরকম অনেক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে যারা কিনা তারা তাদের মতো চেষ্টা করে যাচ্ছেন তাদের শীত নিবারণের জন্য, অল্প সামান্য কিছু শীতবস্ত্র নিয়ে তাদের পাশে থাকার জন্য। তবে স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আসলে এরকম সাধারণ মানুষদের জন্য প্রায় 56,500টি শীত বস্ত্র তারা বিভিন্ন জায়গায় বিতরণ করছেন, এবং যেই সমস্ত জায়গায় এই ধরনের শীতের প্রকোপ অনেক বেশি সেইগুলো নিয়ে কিন্তু আসলে তারা বিতরণ করবেন। এবং এর পাশাপাশি বলে রাখি যে শহর অঞ্চলে খানিকটা কিন্তু শীতের অনুভূতি কম থাকলেও ছায়া সুনিবিড় যে গ্রাম সেই জায়গায় কিন্তু বেশ কুয়াশার আধিক্য আছে, কিনকিনে বাতাস আছে, এবং সেখানেও কিন্তু ঠান্ডার পরিমাণ অনেক বেশি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত জায়গাগুলো নিয়েও যারা হতদরিদ্র মানুষ তাদেরকেও কিন্তু শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে, এবং অন্যান্য বেসরকারি সংগঠনগুলোও কিন্তু এই সময়ে কিন্তু তারা সহযোগিতা নিয়ে আসছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে আসলে জানতে পেরেছি। এর পাশাপাশি যারা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আছেন
তাদেরকে প্রত্যেককেই 6 লাখ টাকা করে দেয়া হয়েছে, যাতে করে এইরকম মানুষদেরকে সহজেই শীত বস্ত্র বিতরণ করা যায় এবং শীত নিবারণে তারা যেন ভূমিকা রাখেন। আমরা রাজশাহীতে আজকে যেটি লক্ষ্য করছি যে আসলে কুয়াশার আধিক্য নেই অন্যান্য দিনের মতো, শীতের তাপমাত্রাটাও খানিকটা বেড়েছে, তবে এই যে হিমশীতল বাতাসটি আসলে শুরু হয়েছে সেটির কারণে শীতের অনুভূতিটি এখন বাড়ছে। এবং রাজশাহীর রেল স্টেশন এলাকায় আমরা যেটি দেখছি, দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসছেন বা ভোরবেলায় যারা বিভিন্ন গন্তব্যে আসলে যাচ্ছেন তারা বেশ ভোগান্তিতে পড়ছেন, এবং সকালবেলা যারা খেটে খাওয়া মানুষরা আসেন বিভিন্ন জায়গা থেকে, রিক্সা অটোরিকশার চালক, এছাড়া যারা শ্রমিকরা আসেন বিভিন্ন প্রান্ত থেকে, শহরের একেবারেই অন্যান্য অত্যন্ত দূর থেকে সাইকেল করে এখানে এসে তাদের শ্রম বিক্রি করার জন্য এখানে এসে দাঁড়ান তারা। এবং তারপরে কিন্তু আসলে তারা যেটি বলছেন যে এই ভোরবেলা বের হয়ে আসতেই কিন্তু তাদের অনেক বেশি শীতের যে ভোগান্তি সেটির মধ্যে পড়তে হচ্ছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, সকাল 6টায় 11.04 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি 9টার মধ্যে যদি কোনো ধরনের পরিবর্তন হয় তাহলে তারা বলতে পারবেন যে আসলে দিনের পরবর্তী সময়টুকু আসলে কেমন যেতে পারে। তবে যেহেতু দিনের মধ্যভাগে সূর্য দেখা যাচ্ছে সে কারণে কিন্তু শীতের অনুভূতিটি কমেছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো রাব্বি, রাজশাহী থেকে শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর রেলগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাকিবুল হাসান। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে ভোরের হাটে যেন শীতের সবজির সমারোহ। কীটনাশক মুক্ত জৈব সার উৎপাদিত এই সবজি কিনতে পাইকার ও সাধারণ ক্রেতাদের ভিড় পড়ে যায়। সরবরাহ বাড়ায় সবজির কেজি বা প্রতি পিসে দাম কমেছে 5 থেকে 25 টাকা পর্যন্ত। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ভোরেই সরব মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কের সবজির হাট। পৌষের হাড় কাঁপানো শীতেই বসেছে সবজির মেলা। শতাব্দী প্রাচীন এই সবজি হাটে সরাসরি কৃষক প্রতিদিন ফজরের আজানের পর থেকে 2 ঘন্টা ধরে এমন সবজির পসরা সাজিয়ে বসেন। জৈব সারে উৎপাদিত কীটনাশক মুক্ত সবজি অপেক্ষাকৃত কম মূল্যে পাওয়া যায় বলে এমন ভিড় পড়ে যায়। পাইকারদের পাশাপাশি সাধারণের কাছে এই হাটের কদর বেশি। ফজরের আজান থেকে বাজারটা শুরু হয়, 2 ঘন্টা বাজারটা স্থায়ী থাকে। নিজের জমি থেকে আনি, ভোরবেলা আসিয়া বেচি 20 টাকা, 25 টাকা, 15 টাকা, 10 টাকা এভাবে বিক্রি করে আবার গিয়ে জমিনে কাজ করি। এই সবজিটা এখান থেকে কিনলে অন্তত আমাদের এই বাজারগুলি থেকে আমরা অনেক সাশ্রয় দাম পাইতে পারি। দাম এখন কম বাজারের মাল, কাঁচামালের, আবার কিছুদিন পরে আবার এটা বাড়তে পারে, কারণ হলো কি আস্তে আস্তে গরম পড়ে যাবো। ব্যবসায়ী নেতারা বলেন, রাস্তা জুড়ে এই হাট বসায় সমস্যাও হয়, তাই হাটটি আধুনিকায়নের মাধ্যমে সরিয়ে নেওয়া দরকার। 1000 লোকের উপরে তরিতরকারি নিয়ে আসে এখানে কোনো মধ্যস্থতা নাই। এখানে তারা সরাসরি কৃষকরা সরাসরি ক্রেতাদের থেকে বিক্রি করতে পারছে। কৃষি বিভাগ বলছে, জেলায় এবার প্রায় 4000 হেক্টর জমিতে শীতের সবজি আবাদ হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নিরাপত্তা নিশ্চিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল মহড়া। আয়োজন শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মানদণ্ডের যাত্রী উড়োজাহাজের নিরাপত্তা দিতে সক্ষম তারা। 999 কল সাইনের বিমানটিতে দুবাইগামী যাত্রীবৃন্দ আরোহণ। ঢাকা ছাড়তে প্রস্তুত দুবাইগামী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট। তবে দুপুর 12:30টায় যাত্রা শুরুর আগ মুহূর্তে হঠাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে খবর আসে এই বিমানটিতে রয়েছে বিস্ফোরক। হ্যালো, আপনি কি বলছেন? একই ধরনের বার্তা আসে বিমানবন্দরের পরিচালকের কার্যালয়ে। এরপর বাতিল করা হয় ফ্লাইট। ঘটনাস্থলে ছুটে আসে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। স্থাপন করা হয় পোর্টেবল জ্যামার সিস্টেম। চলতে থাকে সব বাহিনীর তল্লাশি কার্যক্রম। অবশেষে শনাক্ত হয় বিস্ফোরক সহ লাগেজটি। এই সবই দেখা যায় হযরত শাহজালাল বিমানবন্দরে আয়োজিত 40 মিনিটের নিরাপত্তা মহড়ায়। এরপর আয়োজিত অনুষ্ঠানে বেবিচকের চেয়ারম্যান জানান, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নিজেদের সক্ষমতার কথা। আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের যে নিয়মকানুন আছে, সেই নিয়মের ভিতরে অংশটুকু এখনো আমাদের পরিপূর্ণ নয়। বিমানবন্দরগুলোকে এগুলোতে আমরা সাপোর্ট নিয়ে যাচ্ছি অন্যান্য সংস্থার মাধ্যমে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম মেনে প্রতি 2 বছরে একবার আয়োজন করা হয় এ ধরনের মহড়া। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
টিসিবির পেঁয়াজ, চিনি, তেল মজুদ রাখার দায়ে রংপুরে এক ডিলারকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আরও দুটি প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করে টিসিবি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর স্টেশন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আলী হাসান মুন্না নামের ওই ডিলারকে আটক করা হয়। এ সময় 300 কেজি পেঁয়াজ, 400 কেজি চিনি, 54 লিটার তেল, টিসিবির স্টিকার সম্বলিত বিপুল পরিমাণ তেলের বোতল জব্দ করা হয়। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় কম মূল্যে বিক্রির উদ্দেশ্যে এসব পণ্য সরবরাহ করার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী পরবর্তীতে চড়া মূল্যে বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করে রেখেছিল। কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু ডিলার যারা আছে, নিজের চরিতার্থ, তারা অসৎ উদ্দেশ্যে, অতি মুনাফার উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় মজুত করে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় হাট বাজারে এগুলো বিক্রি করে। এতে করে সাধারণ জনগণ বঞ্চিত হয়। তো এই টিসিবির বিরুদ্ধে আপনারা জানেন আমাদের যে অভিযান, প্রায় 7 মাস যাবতে আমরা অভিযান পরিচালনা করছি। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সহ 6টি জেলায় এই কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংসদ সদস্য শামীম ওসমান নিজের ই পাসপোর্টের আবেদনের মধ্য দিয়ে জেলায় এই কার্যক্রম শুরু করেন। পরে সেবা নেন সাধারণ গ্রাহকরাও। এ সময় নিজ জেলায় বসে 10 বছর মেয়াদী ই পাসপোর্ট করতে পারায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তীব্র শীতেও জেলে পাইকারদের হাক ডাকে জমজমাট ঢাকা রিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের তরাঘাটের ঐতিহ্যবাহী মাছের আড়ত। তরতাজা মাছের জন্য আড়তে আসছেন ঢাকার আশপাশের পাইকাররাও। নদী ভাঙন থেকে আড়ত বাঁচানোর তাগিদ সহসভাপতির। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভোরের কনকনে ঠান্ডায় জেলে ও পাইকাররা আসতে থাকেন ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের ঐতিহ্যবাহী তরা আড়তে। পদ্মা, যমুনা, ইসামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী নদী সহ আশপাশের মুক্ত জলাশয়ের মাছের সরবরাহটা এ আড়তে বেশি। নদীতে পানি কমে আসায় জালে ধরা পড়ছে দেশীয় শিং, বোয়াল, কাতলা, রয়না, ফলি, শোল সহ নানা প্রজাতির মাছ। তরার বাজারে দাম কম হলেও বেশি মাছ পেয়ে খুশি জেলেরা। নদীর মাছটা এখন কাটা ভিড়ছে, ওই মাছগুলো এখানে সস্তায় পাওয়া যায়, অল্পতে কেনা যায়, অল্প টাকা দিয়ে অনেক মাছ কেনা যায়। ভালো মাছ পাওয়া যাচ্ছে এখানে, আমরা দাম একটু কম পাচ্ছি। ইনশাআল্লাহ খুশি, কারণ মাছ পাওয়া যাচ্ছে, দাম দশে কম হলে আমাকে পোষাইতেছে। নদীর বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় এবং কি জায়গা থেকে মাছ ঢাকায় নিয়ে গেলে এবং কি অনেক লাভবান হই আমরা। প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়া আড়তটির আকার বছর বছর কমছে বলে আক্ষেপ আড়ত কমিটির। কোনো উপরে টিন সেট নাই, ছাইনি নাই, কুয়াশা, দিনে শীতের তীব্র শীত লাগে এবং পানির কোনো ব্যবস্থা নাই। 200 বছরের ঐতিহ্যবাহী আড়তে জেলা সহ ঢাকার আশপাশের 5 শতাধিক পাইকার ও অর্ধ শতাধিক আড়তদার প্রতিদিন 80 থেকে 90 লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। চাঁদপুরের সবচেয়ে বড় সবজির হাট পালবাজার। শীতের সময় নানা ধরনের সবজির সরবরাহ বেড়েছে ওই বাজারে। জমজমাট পাইকারি এই সবজির হাটের খবর জানাতে সরাসরি যাচ্ছে সহকর্মী ফারুক আহমদের কাছে। ফারুক, রাব্বি, আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার পাল বাজারে। ভোর থেকে এখানে রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে এখানে সবজির যে সরবরাহ সেটি আমি লক্ষ্য করেছি যে অসম্ভব রকমের সবজি এখানে সরবরাহ বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচ, টমেটো, তারপর নতুন আলু, শসা, তারপর লেবু, এমন সব যেগুলো অতি প্রয়োজনীয় এই পণ্যগুলো খুব এখানে সহজে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকার কারণ বাজার, কুমিল্লার নিমসার, চট্টগ্রামের মিরসরাই এবং চাঁদপুরের আশপাশে যে চরাঞ্চল আছে সেখান থেকে এই যে একবারে টাটকা তরতাজা সবজিগুলো এখানে সরবরাহ হচ্ছে। আমি বেশ কয়েকজন পাইকারের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আসলে এখানে মূলত সকাল 7টার পর থেকে এখানে যারা খুচরা
ক্রেতা অর্থাৎ যারা বিভিন্ন বাজারে নিয়ে এই সবজিগুলো বিক্রি করেন তারা এখানে ভিড় করেন। তার আগে ভোর 6টা থেকে 7টা 7:30টার মধ্যে এই বিভিন্ন জায়গা থেকে এই সবজির চালানগুলো এই বাজারে আসতে শুরু করে। আরেকটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি যে নতুন যে আলু বাজারে এসেছে সেটি এখন পাইকারি প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকা, পেঁপে প্রতি কেজি 18 থেকে 22 টাকা, লেবু বিক্রি হচ্ছে প্রতি 100 লেবু 350 থেকে 400 টাকা। যদি আমি দেশি সিমের কথা বলি, যেগুলো বিভিন্ন প্রকারের সিম সেগুলো 20 থেকে 22 টাকা। তারপর টমেটো যদি বলি, টমেটো আমাদের দেশি যে টমেটোগুলো আছে নতুন বাজারে এসেছে সেগুলো 35 থেকে 40 টাকা, এবং বাইরে চায়না যে টমেটোগুলো আছে বা ইন্ডিয়ান টমেটো সেগুলো 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। আর গাজরের কথা যদি বলি, গাজর 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। আমি একজন পাইকারের সাথে কথা বলবো। আপনি আমাকে একটু বলেন তো, আজকে যে বাজারে যে সবজি সরবরাহটা গত সপ্তাহে চাইতে আজকে সরবরাহটা কেমন, দরদামি বা কেমন? আজকে 2 দিন আবার একটু বাজার ভালো, বাজার বাড়তি, খুবই মনে করেন এই কয়েকদিন একটু কম ছিল সব সবজি, বিভিন্ন মোকামের তো আমদামি হয়েছিল, কখনো আবার সবজির দর আবার একটু তৃপ্তিরাইছি বেশি। আচ্ছা, হ্যাঁ, আমাকে এই পাইকার তিনি জানালেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি সরবরাহ আছে এবং বেচা বিক্রিও ভালো হচ্ছে। পাইকারদের একটি কথা, তাদের যে বক্তব্য তা হচ্ছে যে এখানে যদি সরবরাহ বেড়ে যায় তাহলে মালের যে কাটতি অর্থাৎ সবজির যেই প্রকারভেদে সবজিগুলো আছে সেগুলো বিক্রিটা তেমন হয় না। আজকে কিন্তু একটু ব্যতিক্রম, আজকে বলতে গতকাল থেকে তারা জানিয়েছেন যে পরিমাণ মাল এখানে সরবরাহ হচ্ছে, সবজির যে সরবরাহ আছে সেটি এখানে যেমনটি আছে একের সঙ্গে কাটতিও হচ্ছে বেশ ভালো। এতে তাদের লাভের যে অংশটা আসলে সেই লাভের মুক্তি তারা দেখছেন। আরেকটি কথা যে চাঁদপুরের যে সবজির বাজারটি, এটি মূলত জেলার প্রাণকেন্দ্র শহরের যে পাল বাজার, সেখানে বেশ কয়েকটি গলিতে সবজির বাজার। এখানে যেমনটি সকাল 7টা থেকে সবজির বেচাকেনা শুরু হয়, একবারে রাত 8টা থেকে 9টা পর্যন্ত এখানে সবজির এই বেচাকেনা চলে। শুধু চাঁদপুরের বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতা নয়, আশপাশের জেলা থেকেও এখানে সবজি বিক্রেতারা এখানে এই পাইকারি বাজারে ভিড় করেন। এই ছিল আমার কাছে চাঁদপুরের পাল বাজারের সবজির বাজার থেকে সবশেষ তথ্য। রাব্বি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমেদ। মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটে 2 শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সাইকেল দিয়েছে মোল্লারহাট উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলার 30টি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত 2 শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল হস্তান্তর করা হয়। এছাড়া উপজেলার 7টি ইউনিয়নের 80 জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন ও সহস্রাধিক দুস্থ মানুষকে শীত বস্ত্র দেয়া হয়। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে যুবথুবু শীতার্ত মানুষ তাদের দুর্ভোগের কথা জানাতে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। জানেন যে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। তবে আমরা যদি পরিসংখ্যান দিয়ে একটু বলি যে আজকে আমরা খোঁজ নিয়েছি যে পঞ্চগড়ের যে আমাদের প্রতিনিধি রয়েছেন তার জেলায় কত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি যেই বিষয়টি জানিয়েছেন যে আজকে তেঁতুলিয়া যে আবহাওয়া অফিস আছে সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, এবং ঠাকুরগাঁয়ে আমরা যেই জেলায় অবস্থান করছি ঠাকুরগাঁয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস, সেটি হচ্ছে সকাল 6টায়। তো এই অবস্থাতে আমরা লক্ষ্য করছি যেটি যে ঠাকুরগাঁয়ের যে মানুষ তারা কিন্তু সবসময় ভোগান্তিতে পড়ে এবং দুর্ভোগের শিকার হয় এই শীতের কারণে। প্রতি বছরে কিন্তু যেভাবে শীত পড়ে এবার কিন্তু তুলনামূলকভাবে অনেকটা আগেভাগেই এই শীত কিন্তু আমরা পড়তে লক্ষ্য করেছি, এবং এই শীতে সবচেয়ে বেশি যারা কষ্ট পাচ্ছে তারা হচ্ছে ছিন্নমূল মানুষ এবং হতদরিদ্র যারা মানুষ আছে এবং খেটে খাওয়া যারা মানুষ আছে তারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, কারণ তাদেরকে কিন্তু প্রতিনিয়তই কাজের সন্ধানে বের হতে হয়। শীত এবং গরম তাদের কাছে কোনো কিছুই ঘরে আটকে রাখতে পারে না, কারণ পরিবার পরিজনের যেই
সংসার চালানো, সেই সংসার চালানোর তাগিদেই কিন্তু তাদেরকে ভোর থেকেই কাজের সন্ধানে বের হতে হয়। আমরা তেমনটি লক্ষ্য করছি, যারা এই শ্রমজীবী মানুষ আছে, যারা রিক্সা চালক আছে, তারা কিন্তু ভোর থেকেই কুয়াশা ভেদ করে কাজের সন্ধানে বেরিয়েছে। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে জিনিসটি বলছেন যে বর্তমান সময়ে তারা কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু অলস সময় পার করছেন, কারণ শীতের সকালে মানুষের যে সমাগম হয় সেই সমাগম কিন্তু তেমনটা বাড়ে না, সেই কারণে তাদের যে ভাড়া সেই ভাড়াও কিন্তু তেমনটা হয় না। তো তারা যে জিনিসটি আমাদেরকে বারবার বলছেন যে শীত বস্ত্রের কিন্তু অনেকটাই অভাব রয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন যে আমরা ইতিমধ্যেই যে সরকারের দপ্তর থেকে 25,000 শীতবস্ত্র পেয়েছেন এবং তা কিন্তু বন্টন শুরু করে দিয়েছেন। তো আরও চাহিদা প্রেরণ করেছেন ইতিমধ্যে। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি কিন্তু দিন দিন ভয়াবহতার দিকে রূপ নিচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে। রাব্বি, ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা মূল্যায়নে টিআরপি নির্ধারণের ক্ষেত্রে অনেক অনিয়ম অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া কোনো প্রতিষ্ঠান টিআরপি নির্ধারণ করতে পারে না জানিয়ে মন্ত্রী বলেন, এর জন্য একটি কৌশল প্রণয়নে আগামী সপ্তাহে কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অনেক সময় দেখা যায় যে একটা টেলিভিশন মানুষ দেখে না, কিন্তু তারা টিআরপি থেকে অনেক উপরে। তো নানা ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেভাবে টিআরপি নির্ধারণ হয় সে নিয়ে অনেক প্রশ্ন অনেকে উপস্থাপন করে। কোনো একটি প্রাইভেট সংস্থা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া টিআরপি দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। একটি নিয়ম নীতির মধ্যে আসা প্রয়োজন। সরকার এবং বেসরকারি সংস্থা অংশীজনরা মিলে কিভাবে টিআরপি নির্ধারণ হবে সেটির জন্য একটি অর্থাৎ কৌশল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে দিব। সরকারের প্রচেষ্টায় গত এক দশকে বিদ্যুৎ খাতে যথেষ্ট উন্নতি হলেও দক্ষতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। আর বর্তমানে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি থাকায় কুইক রেন্টাল ও জ্বালানি তেল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব নিয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় যৌক্তিকভাবে বিদ্যুতের চাহিদা নির্ধারণের উপর জোরও দেওয়া হয়। গত 10 বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 4 গুণ বেড়ে ছাড়িয়েছে 20,000 মেগাওয়াট। অর্থনীতি যতটা এগিয়েছে এ সময়ে দেশের শিল্প খাতে ততটা বাড়েনি বিদ্যুতের চাহিদা। তবে দেশের কৃষি ও আবাসিক ব্যবহারে বিদ্যুতের চাহিদা ও সরবরাহে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতের সফলতা যেমন আছে, তেমনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সিস্টেম লস, ভর্তুকির মতো বিষয়ে আরও উন্নতি করতে হবে। যখন বড় রকমের চ্যালেঞ্জ থাকে তখন সেগুলোকে টার্গেট করে অ্যাচিভ করার যে ধরনের সুযোগ, সেটি গত 10 বছরে সরকার নিয়েছেন এবং তার ফলে উন্নতি হয়েছে। কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জগুলো হচ্ছে দক্ষতার কেন্দ্রিক, সুশাসনের জায়গায় নজর দেওয়া। বিদ্যুৎ খাতে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় আর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানসম্মত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। Under no circumstances we can allow in such a critical sector that the private sector should take a huge lead. ফান্ডামেন্টালি যে কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেটা কিন্তু আমাদের এখনো সেটা আমাদের বক্তব্য। জমির স্বল্পতায় সৌর ও বায়ু নির্ভর পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে জানান সংশ্লিষ্ট খাতের সরকারি কর্মকর্তারা। বাংলাদেশে আপনার 710 কিলোমিটার লম্বা কোস্টাল লাইন আছে। তো আমরা এখানে একটা এক্সপ্লোর করে দেখতে পারি যে আমাদের অফশোর উইন্ডের কি অবস্থা, যে আমরা আসলে এখনো সেই কনফিডেন্সটা আমরা ইন্ডাস্ট্রিকে দিতে পারি না যে কোয়ালিটি। আমরা এই কোয়ালিটির সাথে কাজ করছি, ইন্টারাপশনের ইস্যুতে কাজ করছি। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 3% মতো নবায়নযোগ্য উৎস। 2021 সালের মধ্যে যা 10% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাবা সন্তানের ভরসার স্থল, অথচ এক বাবা তার সন্তানকে অস্বীকার করে বসলেন। স্বামীর এমন কাণ্ডে মা গেলেন আদালতে।
ডিএনএ পরীক্ষা করে দেখা গেল সন্তানের বাবা তিনি। তবে এভাবে কোর্ট কাচারি করতে করতে কেটে গেছে 5টি বছর। মায়ের হাত ধরে ছোট্ট রাফি এখনো ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। আফজাল হোসেনের রিপোর্ট। ভালোবেসে ইকবাল হোসেন বাবুকে বিয়ে করেন ফরিদপুরের সুখী আক্তার। বিয়ের 4 বছর পর কোলজুড়ে আসে ফুটফুটে এক সন্তান। নাম রাখেন ইমরান হাসান রাফি। রাফির আগমনের পর অদৃশ্য কারণে যোগাযোগ বন্ধ করে দেন তার বাবা। খোঁজ নিয়ে দেখা যায় গোপনে আরেকটি বিয়ে করেছেন তিনি। অস্বীকার করে বসেন আগের বিয়ে ও সন্তানকে। রাফির বয়স এখন 5 বছর। বাবার স্বীকৃতি চেয়ে মায়ের হাত ধরে ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। বাবা ইকবাল হোসেন বাবু প্রথমে রাফিকে নিজের সন্তান মানতে নারাজ। মামলা গড়ায় আদালতে। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হয়। এতে দেখা যায় ইকবাল হোসেনই রাফির বাবা। এবার সন্তানকে স্বীকার করলেও বউকে অস্বীকার করে বসেন পাষণ্ড স্বামী। বাচ্চাটা মে মাসের 24 তারিখে হয়, 25 তারিখেও আসে হসপিটালে। ওখান থেকে মানে বাচ্চাকে আমাকে দেখে আমার মা থাকে, বাবা থাকে, ওখান থেকেও চলে যায়, আর আসে না। পুলিশ নাকি ওরে বুদ্ধি দিছে, এই কাবিনটা কি জাল নাকি আমি তো জানি না, মামলা দেন। পরে আমাকে একটা মামলা দেয়, বাচ্চা আমার না, এই বউ আমার না, এগুলা বলে। ভুক্তভোগী এই নারী জানান, সন্তানের জন্য আইনি লড়াই করতে করতে তিনি এখন নিঃস্ব প্রায়। সঙ্গী এখন সামাজিক নানা বঞ্চনা। আমার ছেলে বলে যে আমার আব্বু কি নাই, তো এই জিনিসগুলো আসলে খুব কষ্ট লাগে। কোর্ট কাছারিতে যাওয়ার পরে দেখলাম যে মানুষ টাকা ছাড়া তো কিছু চিনেই না। এখানে এত খারাপ একটা জায়গা, মানুষগুলো এত মানে কারোর উপরে মায়া মমতা নাই। ছোট্ট রাফি এখনো জানে না বাবার আদর কি। বাবা যেন থেকেও নেই। জন্মের পর বাবাকে শুধু দেখেছেন আদালতের কাঠগড়ায়। আব্বুকে কখনো দেখছো? না, দেখছি আমি ইগোলেশন বাবুরে দেখছি। কোথায় দেখছো? যে কোর্টে। এ বিষয়ে জানতে রাফির বাবাকে ফোন করে সময় সংবাদ। তিনি জানান 3 লাখ টাকার বিনিময়ে রফা দফা করছেন তারা। সেই প্রক্রিয়ায় চলছে। সন্তানের পিতৃ পরিচয়ের জন্য মায়ের এমন অমানবিক আইনি লড়াই তাই বিস্মিত করেছে সবাইকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। করোনার ভয়াবহ তাণ্ডবের মধ্যে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হচ্ছে বড়দিন। যিশুর জন্মদিনটিকে জার্মানরা পালন করে নানা আয়োজন ও উৎসবে। এর মধ্যেই ফ্রাঙ্কফুর্টে এক নারীর শরীরে নতুন ধরনের ভাইরাসের অস্তিত্ব মিলেছে, যা কিছুটা আতঙ্ক ছড়াচ্ছে জার্মানবাসীর মধ্যে। বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। শুধু জার্মানি নয়, ইউরোপের সবকটি দেশেই খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি যে করোনায় ম্লান হবে সবাই জানত। তবুও শত বাধা পেরিয়ে কঠিন পরিস্থিতিতেও চিরায়ত সত্যের পথ ধরে প্রভু যিশুর জন্মদিনটিকে পালনে কমতি ছিল না ভক্তদের আগ্রহে। করোনার বিধিনিষেধের মধ্যেও স্থানীয়দের মতো প্রবাসী বাংলাদেশিরাও জগতের সকল মঙ্গলে আবির্ভূত হওয়া প্রভু যিশুর জন্মদিনটির জন্য রঙিন বাতি দিয়ে সাজিয়েছিল ক্রিসমাস ট্রি। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা সভার ও সমবেত বন্দনা সঙ্গীতের। দিনটিতে সবার কণ্ঠেই ছিল করোনা থেকে মুক্তির আকুলতা। এই পবিত্র দিনে আমরা গির্জায় যেতে পারি নাই, প্রার্থনা করতে পারি নাই, বন্ধু বান্ধবদের সাথে কোনো দেখা করতে পারি নাই করোনার কারণে। তবে বড়দিনকে ছাপিয়ে আগুনে ঘি ঢালার মতো খবর দিল জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইতালির পর যুক্তরাজ্যে নতুন রূপ পাওয়া করোনা এবার ধরা পড়ল জার্মানিতেও। এমন খবরে শঙ্কায় দেশটির সাধারণ নাগরিকরা। দেখুন, যদিও আমি বিশেষজ্ঞ নই, তবুও করোনা ভাইরাসের নতুন রূপ নিতে পারার খবরে শঙ্কিত। এরই মধ্যে খবর পেলাম আমাদের জার্মানিতেও নতুন ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাই সবার আগে প্রবীণ ও শিশুসহ ঝুঁকিতে থাকা সবাইকে বাঁচানোর চেষ্টা করা উচিত। আজ আমাদের পবিত্র বড়দিন হলেও আমরা কারোর সাথেই দেখা করছি না। সবাই সবার সাথে অনলাইনে আনন্দ ভাগাভাগি করছি। এদিকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান জানায়, বাডেন-ভিউর্টেনবার্গের জার্মান ওই নারী গত 20 ডিসেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর পর করোনা টেস্ট করা হলে পরে তার শরীরে করোনার নতুন ধরন B.1.1.7 ভাইরাসের অস্তিত্ব খুঁজে পান চিকিৎসকরা। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। খ্রিস্ট সম্প্রদায়ের বড়দিনের এই উৎসবে ম্লান হোক ভয়ঙ্কর কোভিড-19, সেই সাথে পৃথিবী হোক শুদ্ধ ও নির্মল, এমন প্রত্যাশা সকলের। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া,
সময় সংবাদ। 27 ডিসেম্বর ইতালিতে ফাইজার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। এরই মধ্যে ইতালিতে পৌঁছাতে শুরু করেছে ভ্যাকসিন আসার সংবাদে খুশি সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে আরও জানাচ্ছেন মাকসুদ রহমান। আগামী 27 ডিসেম্বর রোববার সকালবেলা থেকে ফাইজারের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে ইতালিতে। সমগ্র ইতালি জুড়ে এতে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, কারণ ফাইজারের সেই ভ্যাকসিনের প্রতীক্ষায় অপেক্ষমান ইতালিয়ানরা। এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে মৃত্যুর সংখ্যায় এগিয়ে রয়েছে ইতালি। বছরের শেষ সপ্তাহগুলো ইতালিতে উৎসবের আমেজে ভরপুর থাকে, কারণ ক্রিসমাসকে কেন্দ্র করে ইতালিয়ানরা উৎসব আমেজে মেতে ওঠে। আর সেই মুহূর্তে ইতালিয়ান সরকার ইতালিয়ানদেরকে দিয়েছে একটা খুশির খবর, তা হলো ফাইজার ভ্যাকসিন 23 ডিসেম্বর সন্ধ্যায় বেলজিয়াম থেকে যাত্রা করেছে ইতালির পথে। ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও অনেকটা উচ্ছ্বাস দেখা দিয়েছে। এখানে যে ব্যবসা বাণিজ্য এবং কর্মক্ষেত্রের যে সমস্যা ছিল, আস্তে আস্তে তার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় ঢেউ আরম্ভ হয়েছে। এখন আমাদের আশার বাণী হলো যে আমাদের ভ্যাকসিন এসে গেছে। ইতালির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে গতকাল জানিয়েছেন, আগামী এপ্রিল পর্যন্ত 15 মিলিয়ন মানুষের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। এদিকে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন আরও বেশি সংক্রামক বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এই ভাইরাস আরও শক্তি নিয়ে তরুণদের আঘাত হানতে সক্ষম বলে মনে করছেন তারা। এছাড়াও কিছুটা বেশি টিকা প্রতিরোধী হওয়ায় নতুন করে প্রতিষেধক নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে গবেষকদের। ব্রিটেনে দক্ষিণ আফ্রিকা থেকে আসা 2 ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে আরেক ধরনের কোভিড, যা আরও শক্তিশালী ও দ্রুত ছড়াতে সক্ষম। শুধু তাই নয়, গবেষকরা বলছেন এই ধরনটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে তরুণরা। শুরুতে বিজ্ঞানীরা জানিয়েছিলেন এ পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনেই ভুল পাল্টানো কোভিড প্রতিরোধ করা সম্ভব। তবে এবার তারা বলছেন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসটি কোভিড-19-এর চেয়ে বেশি টিকা প্রতিরোধী। ভ্যাকসিনের পূর্ণ কার্যকারিতা নিয়েও শঙ্কা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া 501Y.V2 ভ্যারিয়েন্টের ভাইরাসটি নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। কোভিড জয়ীদেরও নতুন ধরনে আক্রান্ত হওয়ার বেশ ঝুঁকি রয়েছে। সাধারণ কোভিড স্ট্রেনের চেয়ে এটি 70 ভাগ বেশি সংক্রামক। এর মধ্যেই আমরা এখন উৎসবের মৌসুমে রয়েছি, তাই সামাজিক সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। যে কোনো মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। দ্রুত সংক্রামক, টিকা প্রতিরোধী, পুনরায় আক্রান্ত হওয়ার মতো গুরুতর বৈশিষ্ট্যের কারণে এখন থেকেই এটির বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ওমর ইনান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় বড়দিন ও নববর্ষের উৎসবের আমেজ অনেকটাই ম্লান। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশিদের ওপরেও। বিশেষ করে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। সিডনি থেকে আরো জানাচ্ছেন SM আমিনুল রুবেল। প্রায় 50 দিন করোনা শূন্য থাকার পর আবারও অস্ট্রেলিয়ার সিডনিতে দেখা দিয়েছে করোনার সংক্রমণ। মাত্র এক সপ্তাহেই নতুন করে আক্রান্ত হয়েছে 113 জন মানুষ। করোনার দ্বিতীয় প্রবাহে অস্ট্রেলিয়ায় প্রায় 20,000 মানুষ আক্রান্ত হয়েছিল, মারা গেছে প্রায় 800 জন। বিভিন্ন লকডাউন ও কঠোর নিয়মের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া করোনার দ্বিতীয় ধাক্কাও সামলে নিয়েছিল, কিন্তু দীর্ঘদিন পরে আবারও করোনা ছড়াতে শুরু করেছে সিডনিতে। গেল মার্চ থেকে করোনার প্রথম প্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সিডনি, আর দ্বিতীয় ধাক্কা এসেছিল মেলবোর্নে। ধারণা করা হয় একজন আমেরিকান নাগরিকের মাধ্যমে আবারও করোনা সংক্রমণ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বড়দিন ও নববর্ষের দীর্ঘ ছুটিতে অনেকেই সামাজিক মেলামেশা বাড়িয়ে দিয়েছিল, তাই সংক্রমণ ঠেকাতে নিউ সাউথ ওয়েলস সরকার নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। সিডনিতে প্রচুর বাংলাদেশি বসবাস করে। করোনায় কেউ আক্রান্ত না হলেও উদ্ভূত পরিস্থিতিতে ধাক্কা এসে লেগেছে তাদের প্রাত্যহিক জীবনে। বিশেষ করে খণ্ডকালীন চাকরি করে সেমিস্টারে টিউশন ফি জমানোর চেষ্টা করা বাংলাদেশি শিক্ষার্থীদের উপরে চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানেও কিছুটা মন্তরগতি লক্ষ্য করা গেছে গত এক সপ্তাহে। যুক্তরাজ্যে নতুন ধরনের ভাইরাসের খবরে অনেকটাই আতঙ্কিত অস্ট্রেলিয়া। যদিও আন্তর্জাতিক যোগাযোগ বন্ধের কোনো রকমের অগ্রিম ঘোষণা দেয়নি দেশটি। অস্ট্রেলিয়ার করোনা ভ্যাকসিন কবে নাগাদ দেওয়া শুরু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে নাগরিকদের এই ভ্যাকসিন প্রদান করা শুরু হবে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে তৃতীয় ধাপে করোনা বৃদ্ধি পেতে শুরু করায় অন্তত আগামী বছরের শুরুতে বাংলাদেশ থেকে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে পড়তে আসার সুযোগ ছিল, নিউ সাউথ ওয়েলসে অন্তত তাদের আসার সুযোগ অনেকটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, একথা নিশ্চিত করে বলাই যায়। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বিবর্ণ এক বছর শেষ হওয়ার পথে, থামছে না করোনার হিংস্রতা। এ বছরটিকে অনেকেই ভুলে থাকতে চান। 2021 সাল সামনে রেখে আশার আলো দেখছে বিশ্বব্যাপী। আয়ারল্যান্ড থেকে নতুন বছর নিয়ে নতুন স্বপ্নের কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। চারদিকে পাতাঝরা মলিন গাছগুলো ঠায় দাঁড়িয়ে, যেন করোনার বিষণ্ণতায় মলিন মুখে মেঘলা আকাশের সাথে বসতি গড়েছে। কোথাও যেন একটু সুখের খবর নেই। এক করোনায় পুরো বছরই ছিল লন্ডভন্ড। পৃথিবীর ইতিহাসে এরকম কপাল ভাঁজের সময় আর এসেছে কিনা সন্দেহ। হাজার হাজার মানুষের মৃত্যুতে প্রিয়জন হারানোর বেদনায় কম ভারী হয়নি বাতাস। মেঘ কেটে আলো আসার বাণী যদি সত্যি হয়ে থাকে, তাহলে 2021 হতে পারে করোনাবিহীন এক মেঘমুক্ত আকাশের মতো, যেখানে পাতাবিহীন মলিন বৃক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আকাশ তার শুভ্রতা ছড়াবে পৃথিবীর বুকে। আয়ারল্যান্ডের মধ্যে সবাই আমরা ভয়ভীত থাকি, বাহিরে শপিং কমপ্লেক্স বা কোনো দোকানে যাইতে পারি না, সবসময় ভয় লাগে। Hopefully 2021 it's gonna be a great dream for us. আবার পুরো বছরই ছিল অর্থনৈতিক ক্ষতি। বন্ধু পাড়াপড়শির বাড়ি বেরোনো থেকে শুরু করে সব জায়গায় ছিল করোনার দাপট। দুঃসময় না আসলে সুসময়ের মূল্য আমরা অনেকেই বুঝতাম না। কতই না সুখের দিন ছিল আমাদের। 2021 কি আমাদের জন্য নিয়ে আসবে সুখের কোনো বারতা? স্বপ্ন দেখি সুখের সাগরই ভাসবে 2021। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। কয়েক বছর ধরে চলা অচল অবস্থা এবং বিরোধের পর চুক্তিতে সম্মত হলো দুপক্ষই। পরে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষিত ব্রেক্সিট চুক্তিতে সমর্থনের কথা জানিয়েছে ব্রিটেনের বিরোধী দল। এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ইইউ। চলতি বছরের 31 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় যুক্তরাজ্য। এরপর শুরু হয় 11 মাসের ট্রানজিশন পিরিয়ড। এ সময়ের মধ্যে কার্যকর একটি বাণিজ্য চুক্তি পৌঁছাতে দুই পক্ষ ম্যারাথন আলোচনা চালিয়ে গেলেও এতদিন সুখবর মেলেনি। অবশেষে বৃহস্পতিবার বাণিজ্য চুক্তিতে সম্মত হয় ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। এক টুইট বার্তায় এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে বিবৃতিতে চুক্তির বিস্তারিত তুলে ধরেন। বলেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনের জন্য যেসব সুযোগ অপেক্ষা করছে তার পুরো সুবিধা তুলে নিতে পারব। অর্থ, সীমানা, আইন, বাণিজ্য এবং মাছ ধরার অধিকার ফিরে পেয়েছি। এই চুক্তি প্রত্যেক ব্রিটিশ পরিবার এবং ব্যবসায়ীর জন্য চমৎকার সুখবর। আমরা শুল্কমুক্ত এবং শূন্য কোটার ভিত্তিতে প্রথম ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছি। এই চুক্তিকে ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাজ্যের সঙ্গে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে তারা। চুক্তিতে পৌঁছানোর পথ খুবই দীর্ঘ এবং কঠিন ছিল, তবে শেষ পর্যন্ত আমরা একটা ভালো চুক্তিতে পৌঁছাতে পেরেছি। এই চুক্তি সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ, এতে উভয় পক্ষই লাভবান হবে। দুই পক্ষ চুক্তিতে সম্মত হলেও এ নিয়ে আগামী 2-3 দিন আলোচনা, চুলচেরা বিশ্লেষণ চলবে। নির্ধারণ করা হবে কিভাবে চুক্তির বিভিন্ন শর্ত বা ধারা বাস্তবায়ন করা যায়। 2021 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ছে যুক্তরাজ্য। ইউ ছাড়ার আগে ব্রিটিশ পার্লামেন্টে চুক্তির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। যদিও এরই মধ্যে চুক্তিতে সমর্থনের কথা জানিয়েছে বিরোধী দল লেবার পার্টি। 2016 সালে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে রায় দেয় ব্রিটেনের জনগণ। এরপরই পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নতুন বছরের শুরুতেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে 1 জানুয়ারি দেশে ফেরার ফ্লাইট উঠবেন, আর দেশে ফিরবেন 2 জানুয়ারি। শ্বশুরের অসুস্থতার খবর শুনে বঙ্গবন্ধু টি-20 ফাইনালে না খেলেই দেশ ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রে পৌঁছে শ্বশুরের মৃত্যুর খবর পান তিনি। দুঃসময়ে পরিবারকে সময় দেওয়ার পর এবার দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 7 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্পের শুরু থেকে দলের সাথে যোগ দিতে দেশে ফেরা সাকিবের। গেল অক্টোবরে 29 তারিখে আইসিসির শাস্তির মেয়াদ থেকে মুক্ত হন
মিস্টার 75। এরপর আন্তর্জাতিক মঞ্চে আর ফেরা হয়নি। সবকিছু ঠিক থাকলে 20 জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আবারও টাইগারদের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। যোগ্য শিষ্য সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমি সম্পর্কে এমন মন্তব্য করেছেন গুরু মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিম। ব্যক্তি উদ্যোগে এমন একাডেমির বিস্তৃতি আরও বাড়ানো প্রয়োজন বলেও মত দেন তারা। বিস্তারিত সাজিদ আরাফাতের রিপোর্টে। মাঠ কিংবা মাঠের বাইরে কোথায় নেই সাকিব। ক্রিকেটের জন্য এক অন্তপ্রাণ, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় সাকিব। সফল হওয়ার মন্ত্র নিয়ে যারা সখ্যতা গড়েছেন ক্রিকেটের সঙ্গে, তাদের জন্যও তার ভাবনার অন্ত নেই। তাই উদ্যোগী হয়েছেন অত্যাধুনিক একাডেমি গড়তে। সাকিবের এই চাওয়াকে পূর্ণতা দিতে একাত্মতা মাস্কো গ্রুপের। দ্রুত গতিতে চলছে একাডেমি নির্মাণের কর্মযজ্ঞ। মাস্কো সাকিব একাডেমির সঙ্গে সম্পৃক্ত হবেন সাকিবের ক্রিকেট গুরু, ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রিয় শিষ্যের এই একাডেমি নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। যারা ব্যক্তিগতভাবে এই ধরনের উদ্যোগ নিচ্ছে, আমি মনে করি যে এটা খুবই জরুরি এই ধরনের প্লেয়ারদের জন্য, যারা যেন আবার কামব্যাক করতে পারে। তা আমার মনে হয় এরকম হইলে আরও অনেক ভালো হয়। স্পেশালি যারা প্রিমিয়ার লিগ খেলে তাদের কিন্তু প্র্যাকটিস করার জায়গা খুব কম। সাকিবের ওপর অগাধ আস্থা তার গুরু নাজমুল আবেদিন ফাহিমের। দীর্ঘ সময় সাকিবকে দিয়েছেন পরামর্শ। সেই বিশ্বসেরা ছাত্রের একাডেমি গড়তে যাওয়াকে ইতিবাচক বলছেন তিনি। প্রাইভেট সেক্টরে যখন কাজ হয় তখন সেটা আরও স্বাভাবিকভাবে একটু গতিশীল হয়। সো কিছু কিছু হচ্ছে, এখানে অলরেডি দু একটা হয়েছে, বেশ ভালো একাডেমি হয়েছে আমাদের দেশে। এইভাবে যদি আরও কিছু কিছু একাডেমি হয়, আমার মানে সেটা আমাদের সার্বিক ইয়ার জন্য ভালো হবে, ক্রিকেটের জন্য খুব ভালো হবে। সাকিবকে গড়ে তুলেছেন বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে। যোগ্য শিষ্যের একাডেমিতে যুক্ত হওয়ার সুযোগ পেলে তা হাতছাড়া করতে চান না তিনি। বাংলাদেশি ক্রিকেট নিয়ে যদি কোনোখানে যদি কোনো কিছু করার থাকে, ডেফিনেটলি আমাদের আমি সে ব্যাপারে আগ্রহী থাকবো সবসময়। কারণ আমার মনে হয় যে আমরা যারা দীর্ঘদিন ধরে এটার সাথে আছি, খুব বেশি মানুষ নেই অ্যাকচুয়ালি যাদের অনেক অভিজ্ঞতা আছে, বাট আমরা জানি বাংলাদেশে কিভাবে স্পোর্টস হয়, কী করা উচিত, কতটুকু কী করা উচিত, কিছুটা হলে আমাদের ধারণা আছে। সেই ধারণা যদি আমরা শেয়ার করতে পারি, সেটা ডেফিনেটলি আমরা আগ্রহ থাকবে সবসময়। দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে এবং যোগ্য প্রতিভা অন্বেষণে সরকারি একাডেমির পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এই দুই ক্রিকেট বিশ্লেষক। সাজিদ আরাফাত, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাফুফের জিম তৈরির কাজ। ক্লাব ও জাতীয় দলের কথা চিন্তা করে নির্ধারণ করা হয়েছে বাফুফের বার্ষিক ক্যালেন্ডার। বৃহস্পতিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান সভাপতি কাজী সালাউদ্দিন। কোচিং স্টাফদের মাঠে বসে খেলা দেখার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নারী ফুটবলারদের র্যাঙ্কিংয়ে ফেরাতে আগামী ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজন করা হবে বলেও জানান সালাউদ্দিন। চূড়ান্ত অনুমোদন মিলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জিম তৈরির। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জিম নির্মাণের কাজ শুরু হবে জানুয়ারি থেকে। এদিন কার্যনির্বাহী কমিটির সভায় উঠে আসে আরও বেশ কিছু সিদ্ধান্ত। তবে সবকিছু ছাপিয়ে দেশের ফুটবলের বার্ষিক ক্যালেন্ডার তৈরিতে বেশি হিমশিম খেতে হয়েছে কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। জাতীয় দলের পারফরম্যান্স এবং একই সঙ্গে ক্লাবগুলোর ওপর যেন কোনো প্রভাব না পড়ে, সেই দিকে লক্ষ্য রেখেই করা হয়েছে ক্যালেন্ডার। ন্যাশনাল টিমের অনেকগুলো প্রোগ্রাম আছে। বেসিক্যালি 90% সময় আমাদের গেছে ক্যালেন্ডারটা তৈরি করতে, যে ক্লাবগুলো যেন এফেক্ট না করে এবং ন্যাশনাল টিমের যেন পারফরম্যান্স হয়। জাতীয় দলের কোচ নিয়ে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে চলছে গুঞ্জন। কোচ থাকবেন কি থাকবেন না তা নিয়ে নানা প্রশ্ন। আর এমন প্রশ্নের জবাবে বাফুফে বস জানালেন, ভিডিও কিংবা জুমে নয়। তিনি মনে করেন খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে মাঠে বসে খেলা দেখা উচিত কোচদের। কোচ শুড বি প্রেজেন্ট হিয়ার মোর। নতুন প্লেয়ারের পারফরম্যান্স, কিছু প্লেয়ারের ভালো হয় এবং কিছু প্লেয়ারের পারফরম্যান্স ডাউন হয়। তো এটা ভিডিওতে দেখা আর জুমে দেখা ইটস এ ডিফারেন্ট থিং। মাই রিকোয়েস্ট টু দ্য ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি ইজ যে কোচকে যতখানি পারো এই খেলাগুলো দেখাবা। এদিকে নারী ফুটবলারদের র্যাঙ্কিংয়ে ফেরাতে বাফুফের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা জানতে চাইলে বাফুফের সভাপতি জানান, আগামী ফিফা উইন্ডোতেই ব্যবস্থা করা হবে নারীদের আন্তর্জাতিক ম্যাচের। ফিফা ফ্রেন্ডলি খেলতে যে ফান্ডটা লাগে, ওই ফান্ডটা আমাদের কাছে নাই। একটা কোভিড প্লাস ফান্ড, দুটো বিলে তারা খেলতে পারেনি। বাট এইবার এই টার্মে উই হ্যাভ এক্সপেক্টেড দ্যাট
ওরা নেক্সট ফিফা উইন্ডোতে খেলবে উইথ দ্য ডিসকাশন উইথ দি চেয়ারম্যান অফ দ্য ওমেন্স কমিটি। তারা 9টা দেশের সাথে কমিউনিকেট করছে। এএফসির দেয়া শর্ত মোতাবেক দেশের ফুটবলের মোট 4টি ক্লাবের পূর্ণ লাইসেন্স পাওয়ার যোগ্যতা আছে। আগামী মৌসুমের আগে বাকি ক্লাবগুলো তাদের শর্ত পূরণ করতে না পারলে অনুমতি পাবে না খেলার। আর এ নিয়ে কাজী সালাউদ্দিনের কণ্ঠেও ছড়ল ক্ষোভ। এটা অ্যাকচুয়ালি দুঃখের বিষয়। 2, 3, 4টা ক্লাব ছাড়া যারা করে না, আমি মনে করি তাদের খেলার যোগ্যতা নাই। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে বাফুফের একাডেমির কাজ। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ প্রিমিয়ার লিগ MPL এ ফাইনালে উঠেছে ময়মনসিংহ থান্ডার্স ও ময়মনসিংহ রাইডার্স। প্রথম সেমিফাইনালে থান্ডার্স 7 উইকেটে হারায় ময়মনসিংহ ইগলসকে। দ্বিতীয় ম্যাচে সিক্সার্সকে 5 উইকেটে হারায় ময়মনসিংহ রাইডার্স। সাইম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনা রশিদের রিপোর্ট। ময়মনসিংহ ইগলসকে 7 উইকেটে হারিয়ে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ MPL এর ফাইনাল নিশ্চিত করল ময়মনসিংহ থান্ডার্স। প্রথমে ব্যাট করে মোসাব্বের হোসেন মনের 16 বলে 48 রানের ঝড়ো ইনিংসে 159 রান সংগ্রহ করে ইগলস। জবাবে আরমান সামির 65 আর তৌহিদ হৃদয়ের 46 রানে ভর করে 6 বল বাকি রেখেই লক্ষ্যে পৌঁছে যায় থান্ডার্স। ম্যাচ সেরা হয়েছেন থান্ডার্সের ওপেনার সামি। সেমিফাইনালের আরেক ম্যাচে ময়মনসিংহ সিক্সার্সকে 5 উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স। টস জিতে ব্যাট করতে নেমে সিক্সার্স 6 উইকেটে সংগ্রহ করে 104 রান। সর্বোচ্চ 47 রান করেন মোসাব্বেক হোসেন সান। জবাবে 5 উইকেট হারিয়ে 5 বল হাতে রেখেই জয় পায় রাইডার্স। 15 বলে 21 রান করে ম্যাচ সেরা হয়েছেন রাইডার্সের ব্যাটসম্যান ফাহিম। ফাইনালে ওঠার অনুভূতি তো আসলে অনেক ভালো। নিজে ভালো খেলতে পারছি, টিমকে একটা উইনিং কন্ট্রিবিউশন দিতে পারছি, সেটার জন্য আরও বেশি ভালো লাগতেছে। আর প্রথমবারের মতো ফাইনাল, আর প্রথমবারের মতো এত বড় টুর্নামেন্ট খেলতে পেরে খুব ভালো লাগতেছে। সব মিলে সন্তুষ্ট যে আসলে এরকম একটা ভালো টিমকে যে 104 রানে আমরা অল আউট করতে পারছি, এটা বোলারদেরকে ক্রেডিট দিচ্ছি। এবং ব্যাটসম্যানরা যেভাবে শেষ পর্যন্ত খেলে ম্যাচটা উইন করে আসছে, এটার জন্য ব্যাটসম্যানদেরকেও ধন্যবাদ। আয়োজকরা বলছেন ময়মনসিংহে ক্রিকেটের জন্য আলাদা একটি স্টেডিয়াম নির্মাণ এখন সময়ের দাবি। ভালো মানের একটা যদি আমরা স্টেডিয়াম করতে পারতাম কোথাও, প্রচুর স্পেস থাকতো এখানে, বা আউটডোর স্টেডিয়াম থাকতো পাশাপাশি আরেকটা ছোট প্র্যাকটিস করার জন্য, তা আমাদের ময়মনসিংহের জন্য অনেক বেটার হতো। দ্রুত যেন এটা বাস্তবায়ন হয়, অবশ্যই গভর্নমেন্ট এদিকে একটু নোটিস করবেন। সেই চেষ্টায় যেন সবসময় থাকে গভর্নমেন্টের দিক থেকে, আর আমাদের দিক থেকে থাকবে কীভাবে এফোর্ট দেওয়া যেতে পারে প্লেয়ারদের। ফাইনালে জাতীয় দলে খেলা ফরহাদ রেজা ময়মনসিংহ থান্ডার্সে এবং মুক্তার আলী ময়মনসিংহ রাইডার্সে যোগ দেবেন বলেও জানায় টুর্নামেন্ট কমিটি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আর্চারির খবর। খারাপ সময় কাটিয়ে আবারও নিশানাবাজি করতেছেন রোমান সানা। সাম্প্রতিক বাজে পারফরমেন্স টোকিও অলিম্পিকে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু নিজেকে প্রস্তুত করতে দিনরাত পরিশ্রম করছেন বলে জানালেন রোমান। দিন দিন এই খেলায় প্রতিযোগী বাড়াটাকে ইতিবাচকভাবেই দেখছেন। আগামী বছর 3টি বিশ্বকাপে প্রস্তুতি নিয়ে অলিম্পিকে ভালো করার বিষয়ে আশাবাদী দেশরাই আর্চার। বিস্তারিত মেহেদি নাইমের রিপোর্টে। ঘরোয়া 2 টুর্নামেন্টে পরপর ব্যর্থ। বিজয় দিবস আর্চারিতে তো একক প্রতিযোগিতায় ব্রোঞ্জও জিততে পারেননি রোমান সানা। টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত দেশের একমাত্র পতাকাবাহীর বেহাল অবস্থা মন খারাপ করাবে যে কাউকে। মন খারাপ রোমান সানারও। সাম্প্রতিক বাজে পারফরমেন্সে তাকে অলিম্পিক থেকে বাদ দেবার কথা উঠেছে, কিন্তু রোমান তো পুরনো যোদ্ধা, বারবার তীর ধনুক হাতে ফিরে এসেছেন। দীর্ঘদিন খেলা না থাকায় পারফরমেন্সে প্রভাব ফেলেছে, তবে আবারও খারাপ সময় পার করে লক্ষ্যে নিশানাবাজি করার প্রত্যয় ব্যক্ত করলেন। খারাপ হতেই পারে, তাই বলে ভেঙে পড়লে হবে না। সেখান থেকে ভুলগুলো শুধরিয়ে সেখান থেকে আরও স্ট্রংলি প্র্যাকটিস করে কামব্যাক করাটাই, সেটাই হচ্ছে শ্রেয়। তবে ইনশাল্লাহ আমি আশাবাদী এবং আত্মবিশ্বাস আছি যে ইনশাল্লাহ আমি স্ট্রংলি আবার কামব্যাক করতে পারবো। 23 জুলাই গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হচ্ছে টোকিওতে। তার আগে ব্যাংকক, জার্মানি আর প্যারিসে 3টি বিশ্বকাপ খেলবে রোমান সানারা। সঙ্গে আছে ইসলামী সলিডারিটি টুর্নামেন্ট। আপাতত অলিম্পিক্সে খেলতে যাবার আগে এই 4 টুর্নামেন্ট নিজেকে গড়ার মঞ্চ হিসেবে নিয়েছেন রোমান। এগিয়ে থাকতে বাড়তি পরিশ্রম করতে হয় জানেন। আমার সহপাঠীরা 10টা তীর মারে, আমি 12টা তীর মারার চেষ্টা করি, এবং তারা যখন প্র্যাকটিস করে তখন চেষ্টা করি সবসময় আরও বেশি মারার জন্য। 15 বছরের আলিফের কাছে বিজয় দিবসে হেরেছিলেন। রোমানের চেয়ে ভালো করেছেন এমন আরও গোটা চারেক আর্চার পাইপলাইনে।
প্রতিযোগী বাড়াটাকে ইতিবাচকভাবেই দেখছেন দেশসেরা এই আর্চার। শুধু রোমান সানার উপরে নির্ভর থাকতে হবে সেটা কিন্তু না, তার প্রমাণস্বরূপ দেখেন আমাদের জুনিয়ররা কিন্তু এখন ফাইনালে খেলছে এবং তারা গোল্ড মেডেল অর্জন করে এবং আমাকে বিট করে এবং আরও ভালো রেজাল্ট করছে। একটা ইন্টারন্যাশনাল মাপের তারা কিন্তু নকআউট খেলাগুলো খেলেছে। ফেব্রুয়ারিতে ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে সরপে ফিরবেন বিশ্বাস রোমানের, সেজন্য কোচের রুটিন মেনেই চলছেন। 3 দিন হচ্ছে জিম, 3 দিন হচ্ছে রানিং। মেহেদী নাইম, সময় সংবাদ, টঙ্গী। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। আলোকসজ্জা থাকলেও করোনায় মলিন উৎসবের রং, মহামারী পরিত্রাণের প্রার্থনা। এবার জার্মানিতে নতুন করোনা শনাক্ত, আক্রান্ত নারী আইসোলেশনে। যুক্তরাজ্যের পর এবার ফাইজারের টিকা পাচ্ছেন ইতালির নাগরিকরা, প্রয়োগ শুরু 27 ডিসেম্বর। সম্ভাবনা নতুন দ্বার খুলছে মোবাইল গেমস, যুক্ত হচ্ছেন শিক্ষিত যুবকরা। বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারি সহায়তার তাগিদ। আমার ভালোটা রাখছি আপনাকে, খারাপ দেখেন নাই। আপনি আমার অফিসে আসেন, অফিসে আসেন, 10 মিনিটের মধ্যে আমার অফিসে আসেন। এবার পাহাড় কাটার বিরুদ্ধে অভিযোগ করায় পরিবেশ অধিদপ্তরের নারী কর্মকর্তাকে শাসালেন কুমিল্লার এমপি বাহার। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ। এবং নদীর বুকে দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প, ছুটির দিনগুলোতে পদ্মার পাড়ে মানুষের কোলাহল, প্রতিদিনই বাড়ছে ভিড়, গতিশীল হচ্ছে স্থানীয় অর্থনীতি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।